একটা ২০ থেকে ২২ বছরের যুবতী মেয়ে এই পৃথিবীতে কারো কাছেই নিরাপদ নয়। আমার জীবনের গল্পটি তার জলজন্ত উদাহরণ। আপন মামা, চাচা, ফুপা, ছালুসহ পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে, এমনকি নিজের জন্মদাতা বাবার কাছেও একটি যুবতী মেয়ে নিরাপদ নয়। বন্ধুরা, এই কথাগুলো শুনে হয়তো অনেকেই অনেক ধরনের মন্তব্য করতে পারো, কিন্তু আমি বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। আমার আপন মামা, অর্থাৎ আমার মায়ের আপন ছোট ভাই, মেলা দেখার কথা বলে আমাকে এক নির্জন জায়গায় নিয়ে বেশ কয়েকবার আমার সাথে যে আচরণ সহ যা করেছিল, আজকে সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ভিডিওর শুরুতেই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, অন্যদের ভিডিওর মতো আবার ভিডিওটা একটু স্ক্রিপ্ট করো না, কারণ আমি আজকে আমার জীবনের সত্য ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তাই বলছি, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবে, তাহলে ভিডিওর মজাগুলো তোমরা নিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, বেশি কথা না বলে চলো মূল ঘটনায় ফিরে যাই। আমার নাম শিখা, আমার বর্তমান বয়স ২১ বছর। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। বন্ধুরা, আমার পরিবারে আমার মা, বাবা আর আমি ছাড়া কেউ ছিল না। বেশ কয়েক বছর হলো আমার বাবাটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। দাদার সম্পত্তি থেকে বাবা প্রায় ৩ কাঠা মতো জমি ভাগে পেয়েছিল। সেটার উপরেই ৪ চালা একখান টিনের ভর এবং ২ চালা একটা ৬খানা টিন দিয়ে একটা ছাপড়া ঘর করা ছিল, যেটাতে আমার মা রান্না করত। কেউ তো আমার কোনো বড় ভাই ব্রাদার ছিল না। সংসারটা চলত খুব অভাব অনটনের মধ্য দিয়ে। আমাদের মামারা কিছুটা আমাদেরকে হেল্প করত। আমাদের বাড়ির পাশে পদ্মা নদীতে পানি কমে গেলে সেখানে বাৎসরিক নৌকাবাইজ প্রতিযোগিতার মেলা হতো। আমাদের এলাকায় আবার মেলার দিনে সবার জামাই দাওয়াত করা হতো। এক কথায় বলতে গেলে ঈদের মতো একটা আয়োজন হয়। মেলার দিনটি ছিল বৃহস্পতিবার। মা আমাকে বুধবার অর্থাৎ আগের দিন বলল, মা শিখা, সবাই তো গোস্ত পোলাও অনেক কিছু খাবে, আমাদেরও তো মনে চায়, কিন্তু সেই কপাল তো আমাদের আর নাই। আজকে তোর বাবাটা যদি সুস্থ থাকতো তাহলে এই টেনশনটা আমার পোয়াতে হতো না। মায়ের কথা শুনে সেদিন আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। সত্যিই তো, আমাদের পরিবারে ইনকাম করার মতো কেউ নাই। মা আমার মুখের দিকে তাকিয়ে বলল, মনে কষ্ট রাখিস না শিখা, দেখিস একদিন আমাদের এই দুঃখ কষ্ট থাকবে না। এবার মা আমাকে বলল, আচ্ছা শিখা, তোর ছোট মামাকে ফোন করে আসতে বল, তুই ফোন দিয়ে বল, আমাদের বাড়ির পাশে পদ্মা নদীতে আগামীকাল থেকে মেলা শুরু হচ্ছে, তুমি এসে বেড়াই যাও। এ কথা বললে তোর মামা কিছু না কিছু হাতে করে নিয়ে আসবে আমাদের বাড়িতে, তাহলে আর এসব খাবার দাবার নিয়ে টেনশন করতে হবে না। মায়ের কথা মতো আমি ছোট মামাকে ফোন করলাম। মামা ফোন রিসিভ করে আমাকে বলল, শিখা, কোনো সমস্যা? আমি মামাকে বললাম, মামা, আমাদের বাড়ির পাশে পদ্মা নদীতে আগামীকাল নৌকাবাইজ প্রতিযোগিতার মেলা, আপনি এসে বেড়ায় যান, মা আপনাকে আসতে বলছে। মামা তখন বলল, শিখা, আমি তো কালকে সময় পাবো না, বরং আমি কয়েকটা দিন পরে আসব। বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি। আমার ছোট মামা আর আমি ছিলাম একদম সমবয়সী। তারপর মামা যখন আসতে চাইছিল তখন মামার কথা শুনে একটু খারাপ লাগছিল আমার। মা এত আশা করে বলল। তারপরে আমি মামাকে একটু রিকোয়েস্ট করলাম, যাকে বাংলায় বলে তেল মেরে কথা বলা। এরপর মামা রাজি হয়ে গেল। আমার ছোট মামা খুব চঞ্চল প্রকৃতির একটা ছেলে, তবে আমার ওকে কেমন যেন একটু ভালো লাগতো, এর থেকে বেশি কিছু না। মামার নাম ছিল রাতুল। এবার বেলাঘরে সন্ধে হতে না হতে রাতুল অর্থাৎ আমার ছোট মামা আমাদের বাড়িতে চলে আসলো। হাত ভর্তি বাজার সে টেনে আনতে পারছিল না। আমাদের বাড়িতে না ঢুকতেই এসে বাড়ির বাইরে থেকে আমার মাকে বুবু বলে ডাকতেছিল। আমি দৌড়ে গেলাম, তার হাত থেকে বাজারের ব্যাগপত্র নিলাম। সে আমাকে বলল, কিরে শেখা, কেমন আছিস? মামা আমার ১ বছরের ছোট ছিল, কিন্তু ছোটবেলা থেকে নাম ধরে ডাকতে ডাকতে সে অভ্যেসটা এখন পর্যন্ত তার চায়নি। আমি বললাম, হ্যাঁ, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। তোমার আসার কথা তো আগামীকালকে, তাহলে আজকে আসলে যে? রাতুল তখন বলল, তুই যখন ফোন দিয়েছিস তখন না এসে পারি, তাছাড়া ভাবলাম একদিন আগেই যাই, রেস্টের একটা ব্যাপার আছে। আগামীকালকে মেলা দেখে পরশুদিন চলে যাব। আমি রাতুলকে বললাম, খুব ভালো করেছ মামা, এখন এসব পোশাক আশাক খুলে একটু রেস্ট নাও। মামাকে আমি লুঙ্গি এনে দিলাম। তারপর সে প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরছিল। আমি তার পাশেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে তার হাত থেকে লুঙ্গিটি ফুসকে পড়ে যায়। মাত্র ৩ সেকেন্ডের ব্যবধানে বেচারার এমন বেহাল দশা হবে
মামা কল্পনাও করতে পারেনি। আমিও একটু লজ্জা পেলাম। এবার আমি আর মামার চোখ মুখের দিকে তাকাতে পারছিলাম না। এবার আমি সেখান থেকে চলে আসলাম। বেশ কিছু সময় পর মা আমাকে বলল, শিখা, রাতুল অনেক সময় হলো রুমের মধ্যে ঢুকছে, ওকে ডাকতে, এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করে নাই। মায়ের কথা শুনে আমি ওকে ডাকতে যাব, কিন্তু নিজের কাছে কেমন যেন একটু ইতস্তবোধ লাগছিল। তারপর আমি নিঃশব্দে রুমের মধ্যে গেলাম। যাওয়ার পরে যেটা দেখলাম, এটা দেখার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না বন্ধুরা। আমি তোমাদেরকে এই দৃশ্যটার উদাহরণ কিভাবে দিব আমি বুঝে উঠতে পারছি না, কারণ অনেক ভাষাই ইউজ করা সম্ভব না। তারপরও যতটুকু বলতে পারি আমি বলছি, বাকিটুকু তোমরা বুঝে নিও। যাই হোক, আমরা মূল গল্পে ফিরে যাই। আমি লক্ষ্য করলাম রাতুল মনোযোগ সহকারে তার মোবাইল স্ক্রিনে কি যেন দেখছে। আমি 1 পা 2 পা করে নিঃশব্দে তার পিঠের পাশে ডান কাঁধের সাইডে দাঁড়ালাম। বন্ধুরা, সত্যি আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ বাকিটুকু আমি কোনোভাবেই তোমাদেরকে বোঝাতে পারছি না। তারপর দেখি সে আমার একটি পিক তার মোবাইলে এডিট করে এমন একটা অবস্থা করেছে, যদি তোমরা দেখতে তাহলে তোমাদের মানসিক অবস্থা কি হতো পিকটা দেখলেই বুঝতে পারতে। আমার মামা রাতুল বারবার আমার ওই পিকের 2টা জায়গায় চুমু দিচ্ছিল। সে তার ফোনে থাকা আমার ওই পিকের এমন কোনো জায়গা নেই যে হাত বোলানো বাদ রাখেনি। রাতুল খুবই যত্ন করে ছবিটিকে আদর করছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তার কর্মকাণ্ডগুলো দেখছিলাম। একটা পর্যায়ে আমার পুরো শরীরের মধ্যে একটা ঝাঁকি দিয়ে উঠল। তখনই মামা আমার উপস্থিতিটা টের পেয়ে যায়। সে ঘাড় ঘুরে দেখে আমি তার পিঠের উপর দাঁড়িয়ে আছি। সাথে সাথে তার ফোনের গ্যালারি থেকে বের হয়ে আসে। এবার সে লজ্জা মাখা চোখে মাথাটা নিচু করে থাকলাম। আমি তাকে বললাম, কি ব্যাপার মামা, তুমি আমার পিকের এই হাল করেছ কেন? রাতুল কোনো কথা বলল না, চুপচাপ সে মাথা নিচু করে বসে থাকল। এবার আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, কথা বলছো না কি জন্য? সে তখন ভয়ে জড়ানো কণ্ঠে আমাকে বলল, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম করব না। তার এই ভয়ে জড়ানো কণ্ঠ আমার কাছে কেমন যেন মায়ার সৃষ্টি করল। আমি তাকে বললাম, না না, তোমাকে এভাবে বলতে হবে না, শুধু তুমি বলো, আমার এই পিকটা তুমি এভাবে কেমন করে করলে? সে আমাকে বলল, আমি একটা সফটওয়্যার দিয়েই কাজ করছি। আমি তখন বললাম, আমার এই পিকটা যদি অন্য কেউ দেখত বা তুমি কাউকে যদি দেখাতে, তাহলে আমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে একটা বুঝতে পারছ? রাতুল তখন বলল, আরে পাগলি, তুই এটা কি বলিস? আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হবে? এটা তুই ভাবলি কি করে? সেদিন মামার কথা শুনে আমার কেমন যেন ওর প্রতি আলাদা একটা অনুভূতি জন্ম নিল। তারপর আমি তাকে বললাম, আচ্ছা মামা, তুমি আমার পিকটার চেয়ে বেহাল দশা করেছ, এরকম একটা পিক তোমার বানাতে পারবে? রাতুল তখন বলল, শুধু আমাকে না, পৃথিবীর সব মানুষের পিক দিয়ে এরকম বানানো সম্ভব। আমি তখন রাতুলকে বললাম, ঠিক আছে, তাহলে তোমার একটা পিক বানিয়ে আমার কাছে দিও। রাতুল তখন অবাক দৃষ্টিতে আমাকে বলল, কেন, তুই আমার পিক দিয়ে কি করবি? আমি তখন তাকে বললাম, তুমি যেভাবে আমার পিকটা চেপে দেখছ আমি ঠিক তাই করব। আমার কথা শুনে রাতুল একটু মুচকিয়ে হাসি দিল। তারপর সে আমাকে বলল, ধুর পাগলি, কি যে বলিস না। আমি তখন তাকে বললাম, কেন, আমাকে দিলে তোমার কোনো প্রবলেম আছে? সে তখন বলল, আমি না দুষ্টুমি করে বানিয়ে ফেলেছি, তাহলে তুই কেন ইচ্ছে করে আমার পিকটা নিবি? আমি তখন তাকে বললাম, দরকার আছে, দিবি কিনা বল। সে তখন বলল, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে রাতে আমি বানিয়ে রাখব। তখন আমি বললাম, না, এখনই তোমাকে বানাতে হবে। তারপর সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে তুই আমার রুমে আসিস, আমি তোর জন্য বানিয়ে রাখব। তারপর আমি রুম থেকে চলে আসলাম। এরপর সন্ধ্যা পার হয়ে এশার আজান পড়ছিল। মা বলল, রাতুলকে ডাক দিয়ে খেয়ে নেবে। তারপর আমি তার রুমে গেলাম ভাত খাওয়ার জন্য তাকে ডাকতে। কিন্তু বারবার মামার এমন আচরণ আমাকে একদম কেমন যেন আমাকে বিস্মিয়ে তুলছিল। রুমে গিয়ে দেখি অবাক করার কাণ্ড।
সে বিছানার ওপর বসে দরজার অপোজিট হয়ে ঘাড়টা নিচু করে এমন একটা কাজে ব্যস্ত হয়ে পড়ছে। আমি তো দেখে একদম চোখটা কপালে উঠে গেল। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা একটু আইডিয়া করতে পেরেছ। তারপরেও আমি বলছি, এবার আমি আর কোনো শব্দ করলাম না। চুপি চুপি গিয়ে তার পেছনে দাঁড়িয়ে থাকলাম। তার কাঁধের উপর দিয়ে সে যেদিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিল, এবার আমি তার সেদিকে নজর দিলাম। ওরে বাপ রে, এটা আমি কি দেখলাম! মামা! এতটুকু মানুষ, তার এত অভিজ্ঞতা! আমি তখন ভাবলাম, ওর চেয়ে আমি 1 বছর বড় হলেও ও বিভিন্ন কাজের অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা একদমই নগণ্য। কারণ আমার কখনো এসব চিন্তাধারা মাথায় ঢোকেনি। আমি লক্ষ্য করলাম রাতুলের পুরো শরীর কেমন করে যেন দুলছে। এবার আমি মামাকে জিজ্ঞেস করলাম, মামা, এসব কি হচ্ছে? রাতুল একটু ভয় পেয়ে গেল। তারপর সে আমাকে বলল, রুমে ঢোকার সময় তুই একটু সাউন্ড করে ঢুকতে পারিস, তাই না? তারপর সে নিজেকে প্রস্তুত করে ঠিকঠাক হয়ে আমার দিকে ঘুরে বসল। আমি তখন তাকে বললাম, থামলে কেন? তুমি তোর কাজ চালিয়ে যাও, আমি তোমার পাশে বসে দেখি। মামা তখন আমাকে একটু ধমক দিয়ে বলল, সবসময় তুই একটু বেশি বোঝিস না, এখন কি হয়েছে সেটা বল। আমি তখন তাকে বললাম, মা তোমাকে ভাত খাওয়ার জন্য ডাকছে। তারপর মামা আমাকে বলল, এই সকালে ভাত আমি খাই না, আমার ভাত খেতে সর্বনিম্ন 10টা থেকে 11টা বেজে যায়। আমি তখন তাকে বললাম, এই যে আদরের মামা যান, এটা আমাদের বাড়ি, তোমাদের বাড়ি না, তাই আমাদের নিয়মেই তোমাকে খেতে হবে। এবার রাতুল আমাকে বললে, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি তার রুম থেকে বের হয়ে আসলাম, কিন্তু মনের মধ্যে থেকে ওই দৃশ্যটা কোনোভাবেই আমার যাচ্ছিল না। এত মজার একটি দৃশ্য, যেটা সিনেমা হলের টিকিট কেটেও দেখা যায় না। বন্ধুরা, হ্যাঁ, আমি আরও তোমাদেরকে অনেক কিছু বলবো। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। রাতের খাওয়া দাওয়া শেষে মামা তার রুমে চলে গেল। আমাদের বাড়িতে রুম ছিল 2টা। পরের রুমটাতে আমি আর আমার মা শোবার জন্য চলে গেলাম, কিন্তু কিছুতেই ঘুম চোখে আসছিল না। বারবার মামার কথাই মনে হচ্ছিল। বিষয়টা আমার কাছে কেমন যেন একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে দাঁড়াল। এবার আমি মায়ের কাছ থেকে উঠে রাতুলের রুমের দিকে পা বাড়ালাম। মা আমাকে বলল, এখন আবার কোথায় যাস? আমি মাকে বললাম, দেখি মামা কি করছে, অপরিচিত জায়গা, ছেলেটার ঘুম চোখে নাও আসতে পারে। মা বলল, ঠিক আছে, তুই দেখে আয়। হঠাৎ করে আমার মাথায় ওই কথাটা মনে পড়ে গেল। রাতুল বলেছিল রাতের খাওয়া দাওয়া শেষে আমাকে ওর রুমে গেলে আমার মতো ওর পিক বানিয়ে দেখাবে। এবার আমি খুব দ্রুত রুমে ঢুকে পড়লাম, কিন্তু বারবার একই দৃশ্য দেখতে আমার কেমন যেন লাগছে। বিষয়টা কি বারবার আমার চোখেই পড়ছে? বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তারপর আমি গিয়ে দেখি রাতুল 2 হাতের মাঝখানে একটি ছোট ব্যাঙের বাচ্চা নিয়ে নাড়াচাড়া করছে। আমি একটু অবাক হয়ে বললাম রাতুলকে, আচ্ছা মামা, তখন একবার তুমি এই ব্যাঙের বাচ্চা হাতে করে নাড়াচাড়া করছিলে, এখন আবার সেই একই অবস্থা দেখছি। কত মানুষ শখ করে কত কিছু বসে, আর তুমি এই ব্যাঙের বাচ্চা বসছ। তবে ব্যাঙের বাচ্চাটি দেখতে কিন্তু অনেক সুন্দর। আচ্ছা মামা, এই ব্যাঙের বাচ্চাটা তুমি কোথায় পেয়েছ? এটা উপরাল্লা আমাকে দান করেছে। যাদের কাছে আমাদের মাছের পুকুরটি লিস্ট দিয়েছি, তারা মাছ মারার সময় এই ব্যাঙের বাচ্চাটি পুকুরের কিনারে উপরে লাফালাফি করতেছিল। তারপর এটাকে হাতে নিয়ে একটু চিন্তা ভাবনা করলাম, কত মানুষ কত কিছুই না পোষে, আমি না হয়ে এই ব্যাঙটাকে পোষি, দেখি পোষ মানে কিনা। ও এমনভাবে পোষ মেনেছে, আমি যেখানে ওকে রাখি ও সেখানেই থাকে। তবে এর একটা বদ অভ্যাস আছে, মাটিতে কোনো ইঁদুরের গর্ত দেখলে ছুটে সেই গর্তের মধ্যে ঢুকে যেতে চায়। বেশ কয়েকবার কয়েকটা গর্তের মধ্যে ঢুকছিল, আমি ওকে খুব কষ্টে কেনে বের করছি। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, কেন বের করলে? রাতুল তখন বলল, বের না করে উপায় আছে। সে এমনভাবে ইঁদুরের গর্তটাকে দখল করতে চায় যেন আমার কাছে আর থাকবে না। ওকে হারানোর ভয়ে আমি টেনে বের করছি। এবার আমি রাতুলের কথা শুনে গাল ভরে হাসি দিলাম। রাতুল তখন বলল, আমার এই দুঃখের কথা শুনে তুই হাসতেছিস? আমি তখন বললাম, আরে বোকা ছেলে, আমি তোমার কথা শুনে হাসতেছি। কারণ হলো, যার যেটা স্বভাব, যে যেটাতে অভ্যস্ত, সে তো সেখানে থাকতে থাকবে।
তাই না? ব্যাঙ, ইঁদুর এদের কাজ হলো গর্তের মধ্যে থাকা। তুই ওদেরকে যত ভালো জায়গায় রাখিস ওদের ভালো লাগবে না। কোনো না কোনো এক সময় 1 মিনিটের জন্য হলেও সেই গর্তে ওদের ঢুকতেই হবে। বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো আমি কথাগুলো কিভাবে বলছি? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তারপর আমি রাতুলকে বললাম, তোমার ব্যাঙের ছানাটা একটু আমার হাতে দিবে? আমি একটু নেড়েচেড়ে দেখতাম। তারপর রাতুল প্রথমে আমার হাতে দিতে কেমন যেন স্তব্ধ করল। তারপর আমি ওকে বললাম, দাও, সমস্যা নাই, আমি তোমার থেকে আরও অনেক বেশি সুন্দর করে আদর করতে পারি। তারপর মামার হাতটা সরিয়ে দিয়ে আমি 2 হাত দিয়ে ব্যাঙের বাচ্চাটিকে ধরে আমার আঙ্গুল দিয়ে তার মাথায় হাত বুলাতে লাগলাম। আমার হাতের স্পর্শ, আদর পেয়ে ব্যাঙের ছানাটি যেন আস্তে আস্তে গা ফুলিয়ে মোটা হতে থাকল। হাতের মধ্যে নরম শরীরটা তার শক্ত করে ফেলল। আমি অবাক হয়ে গেলাম। এই প্রথমে এরকম জাতীয় কোনো অবলা প্রাণী আমি হাতে নিয়ে নাড়াচাড়া করছি, এবং সেকেন্ডের মধ্যে তার শরীরের পরিবর্তনগুলো আমি নিজ চোখে দেখতে পারছি। এবার আমি ব্যাঙের বাচ্চাটিকে ডান হাতের মুঠোর মধ্যে আলতো করে একটু চাপ দিয়ে ধরলাম। আমি যত ওকে চাপ দিচ্ছি তত সে পেট ফুলে তার শরীর আরও মোটা করে ফেলছে। আমি তার এই পরিবর্তন দেখে একদম হতবম্ব হয়ে পড়লাম। কি এক অদ্ভুত প্রাণী হাতের স্পর্শ পেলে তার শরীর ফুলিয়ে ফেলে। তার নরম শরীরটি আলতো করে টিপতে ভালোই লাগছিল। হঠাৎ এক সময় দেখতে পেলাম সে মুখ দিয়ে বমি করে ফেলল। তার মুখের ভেতর থেকে কি যেন সাদা দইয়ের মতো বের হয়ে তার গাল চিবিয়ে তার হাতের ওপর গড়ে পড়ল। আমার কেমন যেন ঘেন্না লাগতেছিল। তারপর আমি লক্ষ্য করলাম বমি করার পরে ব্যাঙটি কেমন যেন আমার হাতের ওপর একটু নুয়ে পড়ল এবং তার পেটটাও ফোলা কমে গেল। তারপর আমি লক্ষ্য করলাম মামার মুখের এক্সপ্রেশনটা কেমন যেন শুকনা হয়ে গেল, কিন্তু তারপরেও মামার মুখে কেমন যেন আনন্দের হাসি ছিল। তার এই 2টা বিষয়ে আমি একসাথে মিলিয়ে উঠতে পারছিলাম না। তারপর মামা আমাকে বলল, দিলে তো আমার ব্যাঙের বাচ্চাটাকে বমি করিয়ে। আমি বললাম, তোমার ব্যাঙের বাচ্চাটার পেটে অনেক খাবার জমা হয়েছিল, হয়তো হজম না করতে পেরে আমার হাতের চাপে সে মুখ দিয়ে বের করে দিয়েছে। রাতুল তখন বলল, আমিও বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আমি অনেক চেষ্টা করার পরে ওকে বমি করাতে পারছিলাম না। বিকেলবেলা তুই যখন দেখে গেলি তখন আমিও ওকে বমি করানোর চেষ্টা করছিলাম। আমি ভাবছিলাম হয়তো একটু বমি করাতে পারলে পেটটা খালি হলে ও একটু স্বস্তি পাবে, কিন্তু অনেক চেষ্টা করার পরও পেরে উঠতে পারছিলাম না। কিন্তু দেখ, এখন তোর হাতের স্পর্শেই ব্যাঙের বাচ্চাটা বমি করে দিল। তোর হাতে অনেক জাদু আছে রে শিখা। আমি তখন রাতুলকে বললাম, এই জাদু দিয়ে আমি অনেক কিছু করতে পারি। রাতুল বলল, তাই নাকি? তা কি কি করতে পারো শুনি? তারপর আমি মামাকে বললাম, আমাদের বাড়িতে 1 সপ্তাহ থাকো, প্রতিদিন একটি করে জাদু তোমাকে আমি দেখাবো। রাতুল বলল, না রে, পারব না, সময়ের খুবই অভাব, সামনে আমার ফাইনাল এক্সাম। তারপরেও বাড়িতে তোর নোনা নানি বুড়ো মানুষ একা একা সংসারে সব কিছু করে উঠতে পারে না। তারপর আমি আর রাতুলকে বেশি জোরাজোরি করলাম না, শুধু বললাম, কালকে মেলা দেখার পরে তুমি চলে যেও, আমরা তোমাকে বাধা দেব না। তারপর মামা আমাকে বলল, শিখা, তোকে একটা কথা বলি, রাখবি? আমি রাতুলকে বললাম, কেন রাখব না? তুমি তো আমার পর কেউ না, আমার আপন ছোট মামা তুমি। একটা কথা বলবে আর আমি রাখব না, এটা কোনো কথা হলো? হলো কি বলতে চাও বলো? রাতুল তখন বলল, আমার এই ব্যাঙের বাচ্চাটিকে একটা গর্তে রাখার ব্যবস্থা করে দিবি। আমি মামার কথা শুনে একটু আশ্চর্য হলাম। ব্যাঙ পড়েছে সে, আর সেই ব্যাঙ রাখার জন্য গর্ত খুঁজতে হবে আমাকে? তারপর আমি মামাকে বললাম, আসলে আমাদের বাড়িটা চারদিকে ডুয়া, মেঝে পাকা করা, গর্ত করার মতো কোনো জায়গা নাই। তুমি এক কাজ করো, আগামীকালকে তো মেলা, আমরা দুজন মেলার মাঠে গিয়ে একটা নির্জন জায়গা বেছে নিয়ে তোমার ব্যাঙের বাচ্চাটিকে একটি গর্ত খুঁজে সেখানে কিছু সময় রেখে দেব, তাহলে হয়তো মানুষও কেউ টের পাবে না। নইলে আবার কেউ দেখলে মান সম্মান সব চলে যাবে। হয়তো অনেকেই বলবে, শিখার মামা পৃথিবীতে এত প্রাণী থাকতে সে ব্যাঙ বসে। আমার কথা শুনে মামা অনেকটাই খুশি হলো।
তারপর সে আমাকে বলল, দেখিস না একটু মন থেকে চেষ্টা করে, আমার এই প্রাণীটি বেশ কিছুদিন হলেও গর্তে থাকে না। তুই তো ভালো করেই জানিস আমার বাড়িতে সব জায়গায় পাকা ইট গাঁথা, একটি গর্ত তো খুঁজে পাওয়া যাবে না। সেই জন্যই তোকে এত অনুরোধ করে বলছি। এবার আমি মামাকে বললাম, যদিও এসব প্রাণী দেখা বা নিজের হাতে নাড়াচাড়া করার অভ্যাস আমার নাই, তারপরও তোমার ওই ব্যাঙের বাচ্চাটিকে আমার খুব পছন্দ হয়েছে। সেই জন্যই বললাম, আগামীকালকে মেলার মাঠে যাওয়ার পরে যে কোনো একটি ব্যবস্থা করবই, যেহেতু আমাদের বাড়িতে সেরকম পরিবেশ নেই। মামা কথাটা খুব ভালোভাবে বুঝতে পারল। এবার সে বলল, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ি। আমি মামাকে বললাম, আমিও তোমার ব্যাঙের বমিটা হাতে ধুয়ে মার কাছে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এবার আমি বেরিয়ে চলে আসলাম। রাতুল ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকে গেল। বন্ধুরা, পরের দিন ঘুম থেকে উঠে আমার মনের মধ্যে কেমন যেন একটা আনন্দের বাতাস বইতে শুরু করল। এত খুশি আমি কখনোই হতে পারিনি। আজকের এত ভালো লাগা অনুভব করছিলাম যে সারা রাত আমার অস্তিত্বে যেন সব কিছু মিশেছিল। এবার আমি বাড়ির কাজকর্মগুলো আস্তে আস্তে শেষ করতে লাগলাম। মা রান্নাবান্নার আয়োজন করে ফেলল। তারপর দেখতে দেখতে বিকেল গড়িয়ে আসলো। রান্নাবান্না শেষ করে দুপুরের খাওয়া আমরা বিকেলে খেতে বসলাম। কারণ অনেক কিছু রান্না হচ্ছিল, তো তাই খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছিল। খাওয়া দাওয়া শেষ করে মা আমাকে বলল, তাহলে তুই আর আমি একসাথে বের হব। এবার আমি মাকে বললাম, তাহলে মামা কার সাথে যাবে মা? মা আমাকে বলল, গ্রামের মানুষজন ভালো না, তুই রাতুলের সাথে মেলার মাঠে গেলে অনেকে অনেক রকম কথা বলবে। রাতুল ছেলে মানুষ, ও একাই যেতে পারবে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। যদি এরকম হয় তাহলে মামার ব্যাঙের বাচ্চাটিকে গর্ত দেখিয়ে দেবে কে? আমি যে কথা দিয়েছি রাতুলকে, অসহায় এই প্রাণীটিকে আমি 2-1 মিনিটের জন্য হলেও একটু তার জায়গাতে রেখে শান্তি দিব। কিন্তু মায়ের কথায় সব ভরসা আশা আমার মিটে যাচ্ছে। আমি রাতুলকে সব কিছু বললাম। রাতুল তখন বলল, বুবুকে বলবি আমরা 3 জনে একসাথে যাব। আমিও ভেবে দেখলাম মামার কথা একদম সঠিক আছে। আমি মাকে বললাম, তাহলে আমরা 3 জনে একসাথে যাব। মা বলল, ঠিক আছে। আমি সেই সুসংবাদটি মামাকে আবার দিলাম। রাতুল তখন বলল, বুবু মেয়েদের সাইডে দাঁড়িয়ে নৌকা বাইচি দেখার সময় তুই টুক করে পালিয়ে চলে আসবি। বুবু তখন ভাববে কোথাও না কোথাও দাঁড়িয়ে তুই খেলা দেখছিস। তারপরে আমরা ব্যাঙের বাচ্চাটিকে নিয়ে সেই তোর নির্জন জায়গায় যাব। এবার আমরা সন্ধ্যার আগ দিয়েই মেলা দেখে বের হয়ে গেলাম। অনেক দোকানপাট বসেছে মেলার মাঠে। মাকে সাথে নিয়ে আমি আর মামা ঘুরছিলাম, কিন্তু আমার মনটা পড়েছিল মামার সেই ব্যাঙের বাচ্চাটির উপরে। কখন এই অবলা প্রাণীটিকে গর্তের মুখ দেখাবো, সেই চিন্তায় আমার কোনো কিছু ভালো লাগছিল না। এরপর আমরা খাওয়ার জন্য কিছু কেনাকাটা করলাম। মাকে 250 গ্রাম বাদাম কিনে দিলাম। তারপর মাকে সাথে নিয়ে আরেকটু ঘোরাঘুরির পর আমি মাকে বললাম, তুমি মহিলাদের ওইখানটাতে দাঁড়িয়ে নৌকা বাইচি দেখো, আমি একটু এদিক ওদিক থেকে ঘুরে আসি। মা অনুমতি দিল। তারপর আমি মামাকে খুঁজতে বের হলাম, কিন্তু কোথাও মামাকে খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম মামা মাদ্রাসার একপাশে প্রাচীরের উপরে মন খারাপ করে বসে আছে। আমি পেছন থেকে তাকে একটু টোকা দিলাম। মামা তখন লাফিয়ে উঠল। তারপর মামাকে বললাম, তুমি আমার উপর অনেক মন খারাপ করে আছো তাই না মামা? কিন্তু কি করব বলো, কোনোভাবেই মাকে ম্যানেজ করে আসতে পারছিলাম না। আমাদের এলাকার অনেক পরিচিত মানুষ সেখানে উপস্থিত হয়েছে, তারাও আমাকে লক্ষ্য করছিল। অনেকভাবে ম্যানেজ করে আমি আসছি। এবার তার অভিমান ভাঙল। তারপর মামা আমাকে বলল, এবার চল,
আমার ব্যাঙের বাচ্চাটিকে আমি ঠিক রাখতে পারছি না। আমি লক্ষ্য করে দেখি সত্যি তার ব্যাঙের বাচ্চাটি খুবই লাফালাফি করছে। এবার আমি তাকে নিয়ে সেই লোকালয় ছেড়ে প্রায় 1/2 কিলোমিটার দূরে একটা আমবাগানের মধ্যে ঢুকে পড়লাম। আমার গায়ের মধ্যে ভয়ের যেন ঝড় উঠে গেছিল, কারণ আমবাগানটার ভেতরে কোনো আলোনাতাস ঢোকার মতো অবস্থা ছিল না। চারদিকে বিদঘুটে অন্ধকার। বাগানের মধ্যে আমি আর মামা, সাথে শুধু তার ব্যাঙের বাচ্চাটি। এবার অন্ধকারে আমি বাচ্চাটিকে ছেড়ে দিলে খুঁজে পাব কিনা সেটাও টেনশন করছিলাম, এবং মোবাইল ফোনের আলো দিয়ে একটা গর্ত খুঁজে বের করার চেষ্টা করছিলাম। অবশেষে গর্ত খোঁজার দায়িত্বটা আমি মামার উপর দিয়ে দিলাম। কিন্তু এ কি, মামার ব্যাঙের বাচ্চাটি লাফ দিয়ে একটা আমবাগানের মধ্যে গর্তে ঢুকে গেল। গর্তটা অনেকটাই ছোট ছিল, হয়তো কখনো এই গর্তটি সৃষ্টি হবার পরে আর কেউ ব্যবহার করেনি। আমি মামাকে জিজ্ঞেস করলাম, তোমার ব্যাঙের বাচ্চাটি এই গর্তে ঢুকতে অনেক কষ্ট হচ্ছে মনে হয়? মামা তখন বলল, সমস্যা নেই, কষ্ট হলেও ব্যাঙটি ঢুকে যাবে, কারণ ব্যাঙদের মুখে এক ধরনের পাতলা আঠালো জাতীয় রস থাকে, ওরা কঠিন কাজে সেটা ব্যবহার করে। আমি মামার কথা প্রথমে কিছু বুঝতে পারলাম না, কারণ আমি মানবিকের ছাত্রী আর মামা সায়েন্সের স্টুডেন্ট। তারপর আমি লক্ষ্য করলাম ব্যাঙটি সেই রস ব্যবহার করেই সেখানে প্রবেশ করছে। এতে এত আনন্দ পাচ্ছিল ব্যাঙের বাচ্চাটি, তাকে অনেক উৎফুল্ল দেখাচ্ছিল। মাটির সেই গর্তের মুখে দাঁড়িয়ে সে অনেক সুন্দর করে খেলা করছিল। আমারও তার খেলা এবং খুশি দেখে খুবই ভালো লাগতেছিল। এবার সুন্দরভাবে ব্যাঙটি গর্তের মধ্যে তার মাথাটা ঢুকিয়ে দিল। আমরা সেখানে বেশি সময় নিলাম না, কোনো রকম করে ব্যাঙটি গর্তের ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে মামার হাতে ধরিয়ে দিলাম। মামা বলল, অনেক উপকার হলো আমার, কারণ বাড়িতে নিয়ে গিয়ে যদি আমার ওই মাছের পুকুরে ছেড়ে দিতাম তাহলে হয়তো আর খুঁজে পেতাম না, কারণ অবলা প্রাণী বলে কথা, এদের তো অনেক সময় হেতাহিত জ্ঞান থাকে না। বন্ধুরা, আমার এই গল্পটার ভাষা তোমরা বুঝতে পেরেছ কিনা আমি জানি না, তবে আমি বিশ্বাস করি আমার বন্ধুরা সবাই বুদ্ধিমান ও বুদ্ধিমতী। আজকের গল্পটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে অবশ্যই একটি লাইক, একটি গঠনমূলক কমেন্ট এবং আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শিখা।